গুড আফটারনুন। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমরা আগের ক্লাসটি খুব ভালো করে আশা করি যে প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা নতুন ক্লাসে কিছু নতুন টপিকস নিয়ে আসছি। তো এসো আমরা আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র দেখব। আমরা গত ক্লাসে মোলারিটি দেখেছিলাম। তো মোলারিটিতে আমরা একটা ঘনমাত্রার সূত্র শিখব। আজকে সেই সূত্রের সাহায্যে কী করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় সেগুলোও জানব। পিপিএম এবং শতকরা এককে ঘনমাত্রা নির্ণয় করব। ঘনমাত্রা নির্ণয়ের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক দেখব আমরা। পিপিএম, শতকরা এবং মোলারিটি, এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা দেখার চেষ্টা করব। তারপরে দেখব টাইট্রেশন কি, আর নির্দেশক কি, নির্দেশকের প্রকারভেদ এবং শর্তগুলো কী কী। তো এসব শুরুতে আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্রটি জেনে নিই। ঘনমাত্রা নির্ণয়ের সূত্র, ঘনমাত্রা এস দিয়ে ঘনমাত্রা প্রকাশ করে থাকি আমরা। এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। আচ্ছা দেখো, এই টার্মগুলো কি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে ভর, ডব্লিউ হচ্ছে কি পদার্থের ভর। তুমি যে পদার্থটা নিচ্ছ, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড নিচ্ছ, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের ভর হচ্ছে ডব্লিউ। যদি তুমি সোডিয়াম কার্বনেট নাও, তাহলে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে ডব্লিউ। এম হচ্ছে আণবিক ভর, যে পদার্থটা তুমি নিবা তার আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম। ওকে। ভি দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন হচ্ছে ভি। তাহলে এই এস হচ্ছে কি মোলারিটিতে আমরা এখানে ঘনমাত্রা প্রকাশ করি এস দিয়ে। এস হচ্ছে কি ঘনমাত্রা, ঘনমাত্রা সমান ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি, অর্থাৎ দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় ঘনমাত্রা। আমরা এটা অলরেডি পড়েছি। এখন এই ঘনমাত্রা নির্ণয় করব, তার সাথে আমরা যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই ঘনমাত্রা নির্ণয়ের সূত্র তোমাদের নবম দশম শ্রেণীতে ছিল, তোমরা পড়ে এসেছো এখানে। তো আমাদের আসলে ঘনমাত্রা ভাবে নির্ণয় করা আসবে না, আমাদের আসবে পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয় আসবে। তো এখন এই পিপিএমটা কি আগে জেনে নেওয়ার চেষ্টা করি। পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় মিলিয়ন। 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় পিপিএম। কোন দ্রবণের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে ওই দ্রবণের পিপিএম। বুঝতে পারছি আমরা, পার্টস পার মিলিয়ন। একইভাবে পিপি বি থাকে, পার্টস পার বিলিয়ন। একইভাবে পিপি টি, পার্টস পার ট্রিলিয়ন। তো এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। এটা একটা ঘনমাত্রা প্রকাশের জাস্ট একক। তো এই এককগুলোতে কি করে ঘনমাত্রা নির্ণয় করা হয়। আসলে রাসায়নিক পদার্থ তোমরা জানো যে রাসায়নিক পদার্থগুলো এটা হচ্ছে এতই সূক্ষ্ম যে এর সূক্ষ্মতম এককের আমাদের ভর জানতে হবে, সূক্ষ্মতম এককে। কারণ এটা খুব অল্প মাত্রায় হচ্ছে এটা বিক্রিয়া করে। সেই অল্প মাত্রাটা কতটুকু সেটা নির্ণয় করার জন্য আমরা এই ধরনের এককগুলো ব্যবহার করে থাকি। পিপিএম, পিপিবি, পিপিটি, তো এই এককগুলো ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে গ্রামকে 10 লক্ষ ভাগে ভাগ করলে তার 1 ভাগকে বলা হয় এই পিপিএম। তারপরে হচ্ছে তোমার যদি আমরা 100 কোটি ভাগে ভাগ করি তাহলে তাকে বলি আমরা পিপিবি, পার্টস পার বিলিয়ন। একইভাবে পার্টস পার ট্রিলিয়ন। তো এই এককগুলো খুব ক্ষুদ্র অংশে যখন আমরা ভাগ করি তখন আমরা এই এককগুলো ব্যবহার করে থাকি। এখন শতকরা এককে ঘনমাত্রা কি? শতকরা হচ্ছে যে কোনো দ্রবণের 100 ঘন সেন্টিমিটার এর মধ্যে দ্রবীভূত দ্রব্যের ভরকে বলা হয়
শতকরা শতকরা ঘনমাত্রা। তাহলে কি দ্রবণের 100 ঘন সেন্টিমিটারের মধ্যে দ্রবীভূত দ্রবের ভর সংখ্যাই হচ্ছে, ভরকে বলা হয় হচ্ছে শতকরা এককে ঘনমাত্রা। এখন শতকরা এককে ঘনমাত্রা খুব একটা পরীক্ষায় আসে না, ppm এককে ঘনমাত্রা নির্ণয় আসে। এখন আমরা দেখব যে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা নির্ণয়ের বিভিন্ন এককের মধ্যে আমরা সম্পর্ক দেখার চেষ্টা করব। দেখো মোলারিটি থেকে ppm, মোলা খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই লিখে নাও মোলারিটি থেকে, কারণ এইগুলোই আমরা ম্যাথমেটিক্সে কাজে লাগাবো, এই সূত্রগুলো আমরা ম্যাথমেটিক্স করব, তো সেক্ষেত্রে তোমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে লিখে নাও। মোলারিটি থেকে ppm, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা লিখে নিতে পারো যে মোলারিটি থেকে ppm কিভাবে নির্ণয় করব। আমরা দেখো যে মোলার ঘনমাত্রা, আমরা যে মোলার ঘনমাত্রা বের করলাম, ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা গুণ আণবিক ভর, আণবিক ভর গুণ 1000, আমরা এখানে কিউব দেব, তো এটা হচ্ছে ppm। দেখো মোলার ঘনমাত্রাকে আমরা আণবিক ভর দিয়ে গুণ করব, তাকে এবার 1000 দিয়ে গুণ করে যা হবে ওটাকেই বলা হয় ppm। ppm এককে, মোলারিটি থেকে ppm এককে এভাবে আমরা প্রকাশ করতে পারি, মোলারিটি থেকে ppm। এটা দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি থেকে ppm হচ্ছে কি, সরি এখানে মোলারিটি থেকে ppm আসলে প্রকাশ, আর এখানে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা গুণ আণবিক ভর গুণ 1000 ppm। এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। মোলারিটি থেকে ppm এ দ্রবণের ঘনমাত্রা হচ্ছে মোলার ঘনমাত্রা গুণ আণবিক ভর গুণ হচ্ছে 1000 ppm। এখন এই মোলারিটি থেকে শতকরা কিভাবে নির্ণয় করা হয়, দেখো মোলারিটি থেকে শতকরা, মোলারিটি থেকে শতকরায় নিতে এখানে আমাদের এটা করতে হবে। দেখো যে মোলার ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা হবে মোলারিটি, মোলার ঘনমাত্রা বা মোলারিটি ইনটু আণবিক ভর বাই 10, এটা পার্সেন্টেজ দিতে হবে, যেহেতু এখানে হচ্ছে শতকরা, শতকরা প্রকাশ করতে পার্সেন্টেজ দিতে হয়। এখন আমরা দেখব যে ppm থেকে শতকরা, ppm এককে যদি থাকে সেখান থেকে আমরা শতকরা এককে, শতকরা এককে ঘনমাত্রা বের করব, দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা বের করব। তো সেক্ষেত্রে হবে এখানে হচ্ছে ppm এককে ঘনমাত্রা, ppm এককে ঘনমাত্রা, তাকে আমরা কি করব, এখানে 10,000 দিয়া 10,000 10 টু দি পাওয়ার 4, 10,000 দিয়ে ভাগ করব, এটা হবে পার্সেন্টেজ, 10,000 দিয়ে ভাগ করব, তাহলে ppm এককে ঘনমাত্রা বের করে তাকে 10,000 দিয়ে ভাগ করলে শতকরা এককে ঘনমাত্রা পাওয়া যাবে। আবার দেখা যাচ্ছে যে আবার বের করতে ppm মধ্যে মোলারিটি এককে, ppm থেকে মোলারিটি এককে ঘনমাত্রা আমরা কিভাবে বের করব, ppm থেকে আমরা মোলারিটি থেকে ppm এ করেছিলাম, তাহলে ppm থেকে মোলারিটিতে, মোলারিটি
তো ppm থেকে মোলারিটিতে ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা ppm থেকে মোলারিটিতে দ্রবণের ঘনমাত্রা হবে, এখানে আমরা মনে রাখবো যে আগে আমরা দিয়েছিলাম যে মোলারিটি দিয়েছিলাম আণবিক ভর, মোলারিটি আণবিক ভর ইনটু 1000 দিয়েছিলাম, তাই না? তো এখানে হচ্ছে ppm থেকে মোলারিটিতে যদি ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে ppm এককে ঘনমাত্রা আগে লিখতে হবে। ppm এককে ঘনমাত্রা আচ্ছা, আর লাগবে হচ্ছে মোলারিটি, মানে মোলার ঘনমাত্রা, আর হচ্ছে আণবিক ভর, আর 1000 দিয়ে ভাগ করতে হয়, আমরা এখানে 10⁻³ দিতে পারি। তাহলে ppm এককে ঘনমাত্রা ইনটু, এখানে মোলার ঘনমাত্রা রেখে লিখছি, সরি এটা আণবিক ভর হবে, জাস্ট আণবিক ভর, কারণ মোলার ঘনমাত্রা আমরা অলরেডি বাম পাশে লিখেছি। তো মোলার ঘনমাত্রা হবে এখানে জাস্ট আণবিক ভর, আমরা মোলার ঘনমাত্রা বাম পাশে লিখেছি আণবিক ভর। তো কি হবে, ppm এককে ঘনমাত্রা গুণ 10⁻³ ডিভাইডেড বাই আণবিক ভর। দ্রবণের ঘনমাত্রা, এটাই হচ্ছে মোলার ঘনমাত্রা, দ্রবণের আণবিক ppm এককে মোলারিটি বা দ্রবণের মোলার ঘনমাত্রা হচ্ছে কি ppm ঘনমাত্রা ইনটু 10⁻³ ডিভাইডেড বাই দ্রবের আণবিক ভর। তো এভাবে আমরা আসলে বিভিন্ন এককে প্রকাশ করতে পারি, ppm থেকে শতকরা, ppm থেকে মোলারিটি, আবার দেখা যাচ্ছে যে আমরা মোলারিটি থেকে আমরা পেয়েছি ppm, আবার শতকরা মোলারিটি থেকে শতকরা পেয়েছি। তো এভাবে আমরা বিভিন্ন এককে আমরা ঘনমাত্রা কি করে বের করতে হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আমরা দুইটা উদাহরণ দিব এখন, উদাহরণের মাধ্যমে আমরা যদি বাসায় ভালো করে প্র্যাকটিস করি, আশা করি সব সমস্যার সমাধান হবে। আমরা একটা ম্যাথমেটিক্সে চলে যাই। ধরো একটা ম্যাথ 0.1 মোলার SO4 এর ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করো। এখানে 0.1 হতে পারে, 0.15, 0.25 অথবা 0.01 হতে পারে, এভাবে হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এর ঘনমাত্রাকে কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করতে হবে। তো এটা আমরা দেখলাম যে এটা মোলারিটিতে রয়েছে, ঘনমাত্রাটা কিসে আছে, মোলারিটিতে। তো এখন এই মোলারিটি থেকে ppm এর যে সূত্রটা আমরা শিখেছি, মোলারিটি থেকে ppm এর ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, যে মোলার ঘনমাত্রা গুণ হচ্ছে আণবিক ভর গুণ হচ্ছে 1000। তাহলে আমরা আগে মোলার ঘনমাত্রা বের করব। S সমান কি জানি, W, আমরা S সমান জানি W ইনটু 1000 ডিভাইডেড বাই mv, এটা জানি। কিন্তু এখানে আমাদের আসলে এই সূত্র আমাদের পুরোটা কাজে লাগানো লাগবে না। এই W বাই m আবার আমি জানি যে হচ্ছে মোল সংখ্যা, যেখানে মোল সংখ্যা হচ্ছে এখানে 0.1 মোল দেওয়া আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সূত্র ইউজ করা লাগবে না, আমরা হচ্ছে এইভাবে করতে পারবো। এটাকে একবারে আমরা বের করব। এখানে ppm এককে ঘনমাত্রা, ppm এককে ঘনমাত্রা, যদি আমাদের আয়তন দেওয়া থাকতো তাহলে আমরা ওই S = W × 1000 ডিভাইডেড বাই mv এই সূত্র ইউজ করতাম, বাট এখানে আয়তন দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি বের করব। এখানে হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে 0.1 কিন্তু এর আণবিক ভর কত, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে আমাদের। H2SO4 এর আণবিক ভর, আমরা জানি যে হাইড্রোজেন আণবিক ভর 1,
তাহলে 1 গুণ 2 প্লাস সালফারের হচ্ছে 32 প্লাস অক্সিজেনের হলো 4 16 64। তাহলে কত হলো এখানে 32 34 98। এর আণবিক ভর হচ্ছে কত 98 গুণ গুণ হচ্ছে এখানে 1000। এটা হলো ppm। তো এভাবে আর কি আমরা যে 98 দুইটা শূন্য হবে এত ppm। হ্যাঁ 8। তাহলে এই যে 9800 ppm এটা হলো যে এই 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ppm এককে প্রকাশ। তো এভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি। আমরা আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে 20 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রাকে ppb এককে প্রকাশ করো। ppb এককে প্রকাশ করো। এখন আমরা ppm এককে প্রকাশ করতে পারি, ppb এককে প্রকাশ করতে, ppt এককে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি সবগুলো এককে প্রকাশ করতে চাই তাহলে একটা সূত্র আমরা একটু জেনে নিই। ঘনমাত্রা আমরা ঘনমাত্রা ppm এককে লিখব নাকি, ppm অথবা ppt বা ppb। ঘনমাত্রাকে আমরা কি লিখব, যেখানে মোলারিটি, প্রথমে মোলারিটি বা মোলার ঘনমাত্রা গুণ আণবিক ভর গুণ যদি 1000 দিয়ে গুণ করি তাহলে হবে মোলার। যদি 1000 দিয়ে আমরা এখানে x দিব, x এর মান হতে পারে কি দেখো, ppm এর ক্ষেত্রে x হবে 3, অর্থাৎ x এর মান, অর্থাৎ যদি 1000 দিয়ে গুণ করি তাহলে হবে ppm। যদি ppb এর ক্ষেত্রে প্রকাশ করতে চাই, ppb পার্টস পার বিলিয়ন, তাহলে x এর মান হবে 6। যদি ppt এর ক্ষেত্রে প্রকাশ করতে চাই তাহলে x এর মান হবে 9। তাহলে সূত্র একই হবে, ঘনমাত্রা কি হবে, মোলারিটি হচ্ছে মোলারিটি গুণ আণবিক ভর গুণ 10 টু দ্য পাওয়ার x দিয়েছি আমরা, 10 টু দ্য পাওয়ার x। এই x এর মান যদি 3 হয় তাহলে ppm, x এর মান যদি হয় 6 তাহলে ppb, x এর মান যদি হয় 9 তাহলে হবে ppt, অর্থাৎ পার্টস পার ট্রিলিয়ন। তো আমাদের এখানে ppb নির্ণয় করতে বলেছে, ppb পার্টস পার বিলিয়ন। যাই বলুক আমাদের কি করতে হবে, প্রথমে আমরা s বের করব, কারণ এখানে দেখো এখানে একটা খেয়াল করে আয়তন দেওয়া আছে, আবার এখানে আমরা যদি এখানে m দিব না, আমরা ভর দিব। এখানে ভর ধরো এখানে আমরা এত গ্রাম, 1 গ্রাম, 0.1 গ্রাম এখানে ভর দিলাম, তাহলে ভর রয়েছে। আয়তন এবং ভর যদি রিলেটেড থাকে তাহলে এইখানে আমাদের s আগে প্রথমে বের করব। কি করব, w গুণ 1000 ডিভাইডেড বাই m ইনটু v। আচ্ছা, এখানে mv। তো দেখো এখানে হচ্ছে w এর মান হচ্ছে 0.1 গুণ 1000 ডিভাইডেড বাই, এখানে খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর এর আণবিক ভর m ইকুয়াল টু কত, এটা হলো 23 যোগ 16 যোগ 1, তাহলে হচ্ছে 40। এর আণবিক ভর হলো 40, তাহলে এখানে 40 গুণ হচ্ছে এখানে 20। তাহলে দেখো কত আসে ক্যালকুলেশন করলে, 100 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 40 দ্বিগুণী হচ্ছে
4 দুগুণী 8, 3টা শূন্য, অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি। যাই হোক, যে সংখ্যাটাই আসুক, এটা হচ্ছে এস, এটা হলো কি মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার, এটা হচ্ছে মোল পার লিটার। তো এই মোল পার লিটারকে আমরা যদি আণবিক ভর দ্বারা গুণ করি, মোল পার লিটারকে আমরা যদি আণবিক ভর দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো মোলার ঘনমাত্রা। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে হচ্ছে দেখো একটা মোল পার লিটার পাইলাম। তো এটাকে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ করি, হ্যাঁ, তাহলে আমরা এখানে পিপিবি এককে দেখো বের করি। পিপিবি এককে ঘনমাত্রা, ঘনমাত্রা কি হবে বলো? প্রথমে এই যে 100 ডিভাইডেড বাই 8000 যা আসছে তোমরা ক্যালকুলেশনে করে নিবা, আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটরে করে নিবা। তো এই মোল পার লিটার অর্থাৎ মোলারিটিকে আমরা কি করব? আণবিক ভর দ্বারা গুণ করব। তাহলে আণবিক ভর কত? 40 গুণ এখানে 10 টু দ্য পাওয়ার কত হবে? 6। এটা ক্যালকুলেশন করলে যে आंसर হবে সেটা হচ্ছে পিপিবি এককে ঘনমাত্রা বের হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি যে পারবে, এটা পিপিবি এককে এর ঘনমাত্রাটা বের হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন করলে এটা आंसर তোমরা লিখবে ক্যালকুলেশন করে, খুব ইজি এটা। তো এভাবে তুমি পিপিএম এককে এবং পিপিবি এককে খুব সহজেই তুমি করতে পারবে, ম্যাথগুলো খুব সহজ। তো এগুলো প্র্যাকটিস করবে বারবার, এই যে সূত্রগুলো আমরা লিখেছি সেই সূত্রের মাধ্যমে তুমি প্র্যাকটিস করবে, দেখবে যে খুব ইজি। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে স্যারকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। তো এই ম্যাথগুলো থেকে দেখা যাচ্ছে সৃজনশীলে একটা ম্যাথ থাকবে, আশা করা যায় সৃজনশীলে একটা ম্যাথ তোমরা পাবা। এরপরে আমরা দেখব টাইট্রেশন কি। তো টাইট্রেশন বোঝার জন্য আসলে আমাদের কিছু একটা চিত্র আমরা দেখব। এটা ধরো একটা বুলেট, তোমাদের ফার্স্ট ইয়ার ল্যাবে আমরা বুলেট দেখিয়েছি, তোমরা প্রত্যেকে বুলেট চিনো, বুলেট দিয়ে আমরা কাজ করেছি, আমরা চিনি। বুলেট সাধারণত 50 মিলিলিটার বা 100 মিলিলিটার আয়তনের হয়ে থাকে। তো এরকম দাগাঙ্কিত থাকে, ধরো আমরা এখানে ধরে নিলাম 100 মিলিলিটার এটা। তো এই বুলেটের এখানে স্ট্যান্ড দিয়ে বুলেটটা হচ্ছে আটকানো থাকে, এখানে ত্রিপদী স্ট্যান্ড থাকে, তো এই ত্রিপদী স্ট্যান্ডের উপরে এখানে একটা কনিক্যাল ফ্লাক্স বা বিকার যদি তুমি নাও, এখানে ধরো একটা কনিক্যাল ফ্লাক্স, আমি একটা কনিক্যাল ফ্লাক্স দেখাচ্ছি। তো এই কনিক্যাল ফ্লাক্সের ভিতরে তুমি একটি দ্রবণ নিয়েছো, ধরো 10 মিলিলিটার বা 20 মিলিলিটার একটা তুমি দ্রবণ নিয়েছো, একটা স্যাম্পল নিয়েছো। তো এখানে হচ্ছে তুমি অজানা ঘনমাত্রার একটা দ্রবণ নিয়েছো, আর এই যে বুলেটের মধ্যে তুমি একটা জানা ঘনমাত্রার দ্রবণ নিয়েছো। তাহলে এখন এই জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা এই অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে টাইট্রেশন। আসলে টাইট্রেশন ব্যাপারটা একটা পরীক্ষাগার একটা সিস্টেম। টাইট্রেশনটা এটা হচ্ছে বুলেটের মধ্যে একটা জানা ঘনমাত্রার দ্রবণ নেওয়া থাকে এবং সেই জানা ঘনমাত্রার দ্রবণ এই অজানা ঘনমাত্রার দ্রবণের সাথে বিক্রিয়া করে। কিভাবে বুঝবো আমরা? এখানে এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে এক ধরনের নির্দেশক ব্যবহার করা হয়ে থাকে। নির্দেশক কি? এই যে পরের প্রশ্ন হচ্ছে নির্দেশক হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা হচ্ছে বিক্রিয়া সমাপ্তি বিন্দু নির্দেশ করে, নিজের বর্ণ পরিবর্তন করে। অর্থাৎ তার একটা নির্দেশক ধরো আছে হচ্ছে গোলাপি বর্ণের, সেই গোলাপি বর্ণটা হঠাৎ করে হচ্ছে পরিবর্তন হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে যে সেই নির্দেশকটা প্রথমে হচ্ছে বর্ণহীন রয়েছে পানির মতো। তো বর্ণহীন নির্দেশকটা যখন বিক্রিয়াটা সমাপ্ত হয়, যখন বিক্রিয়াটা একেবারে শেষ হয়, সেই শেষ বিন্দুতে শেষ একটা বিন্দুর জন্য, একটা ফোঁটার জন্য দেখা যাচ্ছে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এবং এই হঠাৎ করে পরিবর্তন হয়ে সেটা হঠাৎ করে গোলাপি বর্ণ হয়ে যায়। তাহলে এই যে বর্ণ নির্দেশ করা, বিক্রিয়ার শেষ বিন্দুকে নির্দেশ করা নির্দেশকের কাজ।
এবং এই নির্দেশকগুলো আমরা একই সাথে নির্দেশক কি সেটা জানলাম। নির্দেশকের প্রকার হচ্ছে 3 প্রকারের নির্দেশক রয়েছে। একটা হচ্ছে প্রশমন নির্দেশক, একটা হচ্ছে জারণ বিজয় নির্দেশক, আর একটা হচ্ছে অতিশোষণ নির্দেশক। 3 প্রকারের নির্দেশক আছে। আর নির্দেশকের শর্ত হচ্ছে কি কি, যে নির্দেশক হচ্ছে যে এক বিক্রিয়ার শেষ বিন্দুতে বর্ণ পরিবর্তন করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে সেই বর্ণটা কি হবে, স্পষ্ট হতে হবে, বর্ণটা হঠাৎ করে পরিবর্তনটা হতে হবে, এবং শেষ বিন্দু নির্দেশ করতে হবে বিক্রিয়া। তো এইগুলোর নির্দেশকের শর্তগুলো রয়েছে। টাইট্রেশন আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনাগুলো এগুলোই ছিল। আশা করি তোমরা আজকে আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় তোমরা ভালো করে আবার প্র্যাকটিস করো, ম্যাথগুলো ট্রাই করো। তো আশা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।